এই একাগ্রতা শক্তি লাভ করাই রাজযোগের লক্ষ্য। আমরা দেখতে পাই মানুষের যত কিছু জ্ঞান সেগুলি সবই সচেতন অহংবুদ্ধির। এই টেবিল ও তোমার অস্তিত্ব সম্বন্ধে আমার চেতনা থেকে আমি জানি টেবিলটা এখানে রয়েছে এবং তুমিও এখানে আছো। আবার সঙ্গে সঙ্গে দেখা যায় আমার সত্তার অনেকটাই আমি অনুভব করতে পারি না। শরীরের ভিতর বিভিন্ন যন্ত্র, মস্তিষ্কের বিভিন্ন অংশ প্রভৃতি সম্বন্ধে কারও জ্ঞান নেই। যখন আমরা আহার করি তখন সেটা জ্ঞানপূর্বক করি, কিন্তু যখন উহা পরিপাক করি বা হজম করি তখন অজ্ঞাতসারেই করে থাকি। খাদ্য যখন রক্তে পরিণত হয় তখনও অজ্ঞাতসারেই ওই ক্রিয়া হয়ে থাকে। আবার যখন ওই রক্ত হতে শরীরের ভিন্ন ভিন্ন অংশ শক্ত সবল হয় তখনও সেটা আমার অজ্ঞাতসারেই হয়ে থাকে। কিন্তু এই ব্যাপারগুলি আমাদের দ্বারাই কিন্তু সাধিত হচ্ছে। এই শরীরের মধ্যে তো আর 20টি লোক নাই যে তারা ওই কাজগুলি করছে। কিন্তু কি করে জানতে পারি যে আমি ওগুলি করছি, অন্য কেউ করছে না? এ বিষয়ে তো জোরের সঙ্গে বলা যেতে পারে যে আহার ও পরিপাক করা আমার কাজ। খাদ্য থেকে শক্ত সবল শরীর গঠন করার কাজ আমার জন্য আর একজন করে দিচ্ছে এটা হতে পারে না। কারণ এটা প্রমাণিত হতে পারে যে এখন যে সকল কাজ আমাদের অজ্ঞাতসারে হচ্ছে ওইগুলি প্রায় সবই সাধন বলে আমাদের চেতনভূমিতে আনা যেতে পারে। আপাতত মনে হয় হৃদযন্ত্রের ক্রিয়া আমাদের নিয়ন্ত্রণের অধীন নয়, সেটা নিজের গতিতে চলছে। কিন্তু অভ্যাস বলে এই হৃদযন্ত্রকেও এরূপ বশে আনা যেতে পারে যে আমাদের ইচ্ছা অনুসারে সেটা শীঘ্র বা ধীরে চলবে অথবা প্রায় বন্ধ হয়ে যাবে। আমাদের শরীরের প্রায় প্রত্যেক অংশই আমাদের বশে আনা যেতে পারে। এতে কি বোঝা যাচ্ছে? বোঝা যায় যে এখন যে সকল কাজ অবচেতনভাবে হচ্ছে সেগুলিও আমরাই করছি, তবে অজ্ঞাতসারে করছি এইমাত্র। অতএব দেখা যাচ্ছে মানুষের মন 2 স্তরে কাজ করতে পারে। প্রথম অবস্থাকে সজ্ঞান ভূমি বলা যেতে পারে। এখানে সকল কাজ করবার সময় সঙ্গে সঙ্গে বোধ হয় আমি করছি। আর একটি ভূমির নাম নির্জ্ঞান ভূমি বা অজ্ঞান ভূমি বলা যেতে পারে। এখানকার কাজের সহিত আমি বোধ থাকে না। আমাদের মানস কার্যকলাপের যে অংশে অহংভাব থাকে না সেটাই অজ্ঞান ভূমির ক্রিয়া, আর যে অংশে অহংভাব থাকে তাকে বলা হয় জ্ঞানপূর্বক ক্রিয়া। নিম্নজাতীয় জীবজন্তুতে এই অজ্ঞান ভূমির কার্যগুলিকেই সহজাত বৃত্তি বলে। উচ্চতর জীবে ও উচ্চতম জীব মানুষে জ্ঞানপূর্বক ক্রিয়াই বেশি। কিন্তু এখানেই শেষ নয়, এটা অপেক্ষাও উচ্চতর ভূমিতে মন কাজ করতে পারে। মন জ্ঞানের অতীত অবস্থায় যেতে পারে। অজ্ঞান ভূমিতে করা কাজ যেমন জ্ঞানের নিম্নভূমিতে ঘটে, ঠিক সেই রকম আর এক প্রকার কাজ জ্ঞানের অতীত ভূমি থেকে হয়ে থাকে। তাতেও কোনোরূপ অহংভাব থাকে না। এই অহংবুদ্ধি কেবল মধ্যস্তরেই থাকে। যখন মন এই স্তরের ঊর্ধ্বে বা নিম্নে থাকে তখন আমি রূপ কোনো বোধ থাকে না, কিন্তু তখনও মনের ক্রিয়া চলতে থাকে। যখন মন এই অহংবোধের সীমা অতিক্রম করে যায় তখন তাকে সমাধি বা জ্ঞানাতীত অবস্থা বলে। সমাধি অবস্থায় মানুষ সজ্ঞান ভূমির নিম্ন স্তরে চলে যায়নি,
অবনত হয়ে যায়নি, এটা কেমন করে জানব? এই দুই অবস্থার কাজই অহংভাব শূন্য। তার উত্তর এই, ফল দেখিয়াই নির্ণয় করা যেতে পারে যে কে সজ্ঞান ভূমির নিম্নে আর কেই বা ঊর্ধ্বে। যখন কেহ গভীর নিদ্রায় ডুবে যায়, সে তখন সজ্ঞান ভূমির নিম্নে অবচেতন ভূমিতে চলে যায়। তখনও তার শরীরে সব কিছু কাজ চলতে থাকে, সে শ্বাস প্রশ্বাস লয়, এমনকি নিদ্রার মধ্যে শরীর চালানোও কাজও করে থাকে, কিন্তু তাহার এই সকল কাজে অহংভাবের কোনো সংস্রব থাকে না। তখন তাহার চেতনা থাকে না। নিদ্রা হইতে যখন উত্থিত হয়, অর্থাৎ নিদ্রা থেকে যখন জেগে ওঠে, তখন সে যে মানুষ ছিল সেই মানুষই থেকে যায়। নিদ্রা যাবার পূর্বে তার যতখানি জ্ঞান ছিল, নিদ্রাভঙ্গের পরও ঠিক সেটাই থাকে। তার কিছুমাত্র বৃদ্ধি পায় না। তার হৃদয় কোনো নূতন আলোকে উদ্ভাসিত হয় না। কিন্তু যখন মানুষ সমাধিস্থ হয়, মূর্খও যদি সমাধিস্থ হয়, সমাধিভঙ্গের পর সে মহাজ্ঞানী হয়ে উঠে আসে। বন্ধুগণ, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।